নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরোধ নিষিদ্ধ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব ৩৫। নবম দিন অন্তু পাটোয়ারি বাড়িতে। সারাদিন বারান্দা দাঁড়িয়ে থাকা, ঘুরে ফিরে জয়ের ঘরটা দেখা, রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবার রুমে আসা। সকালে হুমায়ুন পাটোয়ারি ডেকে বললেন, আরমিন আম্মা। সুমধুর ডাক। অন্তু কাছে গেলে সহস্যে বললেন, মামা শ্বশুরকে এক কাপ চা দিতে পারো? অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে, আসল শ্বশুরের খবর নেই, মামা শ্বশুরের ঘুম নেই, আর আবার চাই চা। বাংলার সব ঘরে চায়ের চরণ নেই, নিয়ম নেই, উচ্চবিত্তরা এসব মানে। পাটোয়ারি সাহেব ভালো লোক, ব্যবহার কথাবার্তা সব আন্তরিক। অন্তুর ওনাকে ভালোই লেগেছে, কিন্তু সাহানা অনুকে সহ্য করতে পারে না। অন্তু বাড়িতে পা নাই রাখতে বাড়িতে রক্তের ছাপ লেগেছে। রিমির হাতের কবজি বেয়ে জয় রক্তে এসেছিল সেদিন, জয় আসেনি। দুই ভাই রাজধানীতে পড়ে আছে, কল করলেও হামচে কিছু বলে না বিশেষ। বলে সব ঠিক আছে, জলদি দিনাজপুর ফিরবে। জয়ের অবস্থা কিছু বলেনি। সেসবের জন্য তার অন্তুকে দায়ী মনে হয় সাহানার। আগামীকাল থেকে 2 দিন হরতাল। বহুদিন থেমেছিল এইসব অবরোধ, আবার শুরু হলো কিসের কে জানে। এরা আসতে যে আরও কয়েকদিন লাগাবে এটা বোঝা যাচ্ছে। সাহানার শরীরে কোনো উন্নতি নেই, সে সারাদিন পেটের ব্যথায় কাতরায়, কথা বলার লোক নেই তার। অন্তু গিয়ে বসেছিল, 2-4টি কথা শুনিয়ে রুম থেকে বেরোতে বলেছেন। বিকেলবেলা তুলির রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেপে পড়ল কোয়েল। আরমিন, চলো চকলেট কিনে আনি। জয় আসছে না, তুমি ওর বউ, চলো তুমি। অন্তুর কানে গড়িত সীসার মতো ঢোকে জয়ের বউ কথাটা। সে হাসে, পরে যাব আম্মা। চলুন এখন দুধটুকু শেষ করুন, নয়তো চকলেট কিনে দেব না। অন্তু বসে আছে কিছুক্ষণ, পরে দ্বিধা ভেঙে জিজ্ঞেস করে, দুলাভাইকে তো দেখলাম না আসতে, মেয়েকে দেখতে আসে না? আপনি কি এখানেই থাকছেন? এত দ্বিধা করছো কেন? সৌজন্যের কিছু নেই, সরাসরি প্রশ্ন করো, যা মনে আছে। হাসলো তুলি। কি হয়েছে আপনার দুলাভাইয়ের সাথে? তুলির মনে হয় জয়ের বউটা অন্তর্যামী। নতুন এই বাড়িতে এসে শুধু সবার চালচলনে অন্তর যেসব সত্যগুলো বুঝে গেছে তা সাধারণ চিন্তার মেয়ের পক্ষে সম্ভব নয়। তুলি করুণ হাসে। এতগুলো দিন এসে রয়েছি, এই বাড়ির কেউই জিজ্ঞাসা করেনি একবারও তুমি কেন করছো। আমি এই বাড়ির কেউ নই। তুলির চেয়ে অন্তুর মুখের দিকে থাকে, চোখে মুখে অনেক কিছু, কিন্তু সে সব নীরব। চোখে যেসব কথা বলে এই মেয়ের, তা বোঝা যায় না, শুধু বোঝা যায় বহু কথাই বলে যায় নিঃশব্দে। ওনাটা মাথায় পড়ে শাড়ির আঁচলের মতো করে কপাল অবধি পড়ে থাকে। চরণে একটা অভিজাত্য আছে। তুলির খুব পছন্দ হয়েছে জয়ের বউকে। এখন সে বুঝতে পারে যা তা ধরে আনিনি জয়। অন্তু নামাজ শেষ করতেই ঘড়িতে 11:43। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক টাইম নেই। কেউ অসুস্থ, কেউ বিষণ্ণ, কেউ ঘুমন্ত। অন্তু নিজে খাবার বেড়ে নিয়ে খেতে বসলো। খানিক পরে হুমায়ুন পাটোয়ারি এসে বসে বললেন, খাবার দে তো আম্মা, কেউ খাক না খাক আমি তুই খেয়ে পাচ্ছি। অন্তু খেতে খেতে জিজ্ঞাসা করে, আপনার হাই প্রেশার আছে মামা? না, কিন্তু আজমার ভাব আছে। তাহলে মাংস খাবেন না, ওটা আমি আমার জন্য বের করেছি, আপনি ডাল নিয়ে খেয়ে নিন, আমি তরুকে ডেকে আনছি। অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমায়ুন সাহেব। সিরিয়াস, গম্ভীর, আবার কেমন অদ্ভুত। মেয়েটার বাড়িটাকে দুই বাহুতে আগলে ধরেছে নাকি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। তরুকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়ালো অন্তু। সে ওখানেই বেশি সময় কাটায় আজকাল, একা একা নির্জনে। অন্তুর দিকে তাকায় না। অন্তুর এটা বোঝা হয়ে গেছে তার কাছে সর্বোচ্চ ঘৃণ্য পুরুষটারও একটি বিরোহিনী আছে। আশ্চর্য হলেও আশ্চর্য নয়, কারণ মানুষের মন বড় বিচিত্র। তরুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ রয়েছে। অর্ধেক সিঁড়ি উঠতেই রিমির চিৎকারে বাড়ি কেঁপে উঠল। অন্তু পিছিয়ে ঘুরতেই ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে। ধাক্কায় অন্তু পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলল, এত নড়বড়ে হলে চলবে না, সিঁড়িঘরে দরজা আটকে দ্রুত নেমে এসো। এবার সকলে শুনতে পায় সে জোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ। বেরিয়ে আসে রিমি। তার বাহুর ওপরে কামিজের হাতার রক্তে ভেজা, কাচের আঘাত পড়েছে। অন্তু ভেতরে ঢুকে দেখে রিমির ঘরে জানলার কাচের 3টি ছিদ্র, পাথর ছিটকে আছে মেঝেতে। অন্তু থাকা অবস্থায় আরও দুটো পাথর এসে জানলার কাচ ভেঙে দেওয়ালে ছিটকে পড়ে। নিচে যেন বিক্ষোভ শুরু হয়েছে এত রাতে। দলে দলে পদচারণার আওয়াজ বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে, কিন্তু অন্তু বেরিয়ে আসে দ্রুত। রিমি সাবধান করে, আরমিন ওইখানেই দাঁড়াও, ঘরে যাবে না, জয় ভাইয়ের ঘরে হামলা সবচেয়ে আগে হয়।
দরজার করাঘাত বলে খুলে দেয় অন্তু। কবির অন্তুকে সালাম দিয়ে কপালে হাত ইশারা করে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। রিমিকে বলে, রাহাত মরে গেছে ভাবি। ক্লাব ঘরে আগুন জ্বলছে। সব শেষ, ক্লাবের সব শেষ। বিরোধী দলের শোরের বাচ্চারা ক্লাব ঘর জ্বালিয়ে দিয়েছে। রিমি চেয়ারে বসে পড়ে শ্বশুরকে বলে, আব্বু আপনার ছেলেকে কল করুন তো। এই সময় বাড়ির লোকগুলোকে মরবে সে। এই সময় বাড়ির লোকগুলোকে মারবে সে। জয় ভাইয়ের চিকিৎসা বাড়িতেই হবে। জেলায় ফিরতে বলুন। আমি আর এসব নিতে পারছি না। আমি কিন্তু ওই বাড়িতে চলে যাব। তুলি বলল, শান্ত হও ভাবি। আব্বু আপনি নিচে যান, গেট খোলার দরকার নেই। এসব করছে ওরা গেট খোলানোর জন্যই। নিচে যান, মেইন ফটকে লোক দাঁড় করান। হুমায়ুন সাহেব বললেন, কবির নিচে কে কে আছে রে? সবাই আছে মামা। আপনি বললে অ্যাকশন নেবে। দরকার নেই, দুই ভাই জেলায় নেই, এখন অ্যাকশন নেবার কিচ্ছু নেই। ওরা ফিরুক, যা করার করবে। চল। তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনে দরজায় যায়। খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে বলে, পেছনের জঙ্গলে দলে দলে ঢুকছে সব। হরতাল থেকেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলোর। আবার ক্ষমতা চায়, গদিতে বসলে এসব করে বেড়াবে। অন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সবাই যেন পেশাগত এসব ব্যাপারে। খুব অভ্যস্ত লাগছিল সকলকে। এবার বলে উঠল, বিএনপির কথা বলছেন? গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেলবে? মোট কথা গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখাবে। দলের লোক কিছুই না, যা যায় সব তো জনগণের। এরা তো শুধু নিজেদের মধ্যে ধরাধরি খেলে, বিনোদন নাই জীবনের। অনেকক্ষণ আর কেউ কথা বলল না। বারবার সবাই অন্তুর দিকে তাকাচ্ছিল। অন্তু সযত্নে একটু স্যাভলন মাকে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল। রিমি জিদ ধরে বলে, কাল সকালেই যদি এই বাড়িতে না ছাড়ছি আমি, আমার জিব্বা কাটা পড়ুক। এই লোক আসুক বাড়িতে। না নিজের জীবনের গ্যারান্টি রেখেছে, না আমার বাপ চাচা রাজনীতি করেনি, এমন কখনো বাড়ির লোক নির্যাতন সয়নি। কারণ ওদের এই বাড়ির লোকেদের মতো ক্ষমতা লালসা ছিল না। রাজনীতি বহু লোক করে, এদের মতো ডান হাতে করে মাঠে নামা রাজনীতিবিদের মুখে আগুন দেই আমি। রাগে কটমট করে ওঠে রিমি। কল লাগালো হামজাকে, আপনি আসবেন নাকি আমি বাড়ি ছাড়বো? কি করছেন? কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারেন না? কিসের নেতাগিরি দেখান? বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গেছেন নিজে? শান্ত হও তুমি। আজ রাতে রওনা হওয়া গেল না, নিচে এখন দেখো হাঙ্গামা থেমেছে, পুলিশ গেছে, ছেলেরা এসে জমেছে। ওরা সারা রাত থাকবে ওইখানেই, আর কিছু হবে না। শান্ত হও, আসছি আমি। জয়কে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই। ও 3 দিন আগে হাসপাতাল ছেড়েছে, জ্ঞান ফিরতেই। আমি গাড়িতে পরে কথা বলছি। ফিরবেন কবে? গর্জে উঠল রিমি। কাল রওনা দেব। বললাম তো, আর কিচ্ছু হবে না, খেয়ে নাও, ভেতরের ঘরে শুতে যাও, ঘরে থাকার দরকার নেই। আসলেই বাইরের গেটের ওপর ধুমধাম আঘাত করছে, পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে। অনেকের সম্বন্ধের আলোচনার গঙ্গানি ভেসে আছে। অন্তু নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়ায়। জয়ের ঘর ডান পাশে, পেছন থেকে সামনে থেকে সমান। ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার ভিড় দেখা যায়। পোলের লাইট বোধহয় ভেঙে ফেলেছে ওরা। অন্ধকারে জটলা বাঁধা লোকজন। আগামী 2 দিন হরতালে বাড়ি ফেরাও মুশকিল হবে জয়দের। অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই। একটা কথা খুব খচখচ করছিল, জয় যদি 3 দিন চেতনা ফিরে হাসপাতাল ছাড়ার শক্তি পায়, তাহলে তো ঢাকা নেবার প্রয়োজনই ছিল না। ঢাকাতে নিশ্চয়ই অন্য কাজে গেছে দুই ভাই। আবার হতে পারে জয়ের শরীরের ব্যথাটাই কম। ক্লাব ঘর পুরোটা পুড়ে যায়নি। আবাসিক যে বিল্ডিংটা ছিল ওটার ভেতরটা ঠিক আছে টুকটাক। বাইরের দেওয়ালে কালি পড়েছে। জয় ফিরল আরও সপ্তাহখানেক পর। সকলে স্বাভাবিক নিলেও অন্তু অবাক হয়েছিল। এখনো মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখ মুখে অসুস্থ স্পষ্ট। অথচ জয় দিব্যি হেঁটে ভেতরে ঢুকেছিল, কাউকে ছুতে দেয়নি নিজেকে। আঘাত নেহাত কম ছিল না। হামজা পরিস্থিতি সামলে নিতে পটু, মিথ্যা বলেছিল। এতদিনের চিকিৎসার সাথে সাথে কিছু কাজও করে ফিরেছে। বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসেছিল জয়। তখন রাত 11:30। পরনে ঘিয়া রঙা প্রকাণ্ড শাল জড়ানো। সকালে ভিড় করে আছে জয়কে। হামজা বিছানার ওপর জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টান টান হয়ে শোয়া। জয়ের মুখ অসম্ভব গম্ভীর, চোখে মুখে ভাব গাঢ়। শুধু মামিকে জিজ্ঞেস করলো, শরীর কেমন? শাহানার ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেছে, জরায়ুতে ঘাতার। এই সংকেতের মাঝে অপারেশন সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন সাহেব জিজ্ঞেস করলেন, বিএমপি হঠাৎ খেপেছে কেন আবার? হামজা বলল, ওরা খেপে ছিল না কবে, ক্ষমতা হারানোর পর থেকে খেপে আছে। এবারে নির্যাতনের পর
মাঝখানে কিছুদিন হতাশা পালন করেছে, তাই মনে হয়েছে স্বাভাবিক হয়ে গেছে সব কিছু। সংবাদ নির্বাচনদের বছর পূর্তি হবে, ওদের জ্বলন আবার বেড়েছে। ঢাকায় পরিস্থিতি ভয়াবহ। সেদিনের হামলায় ওরাই করেছিল? না, আবার হ্যাঁ, বিএনপির দল ভারী হয়েছে, বুঝতে পারছো না? ক্ষমতায় এসেছে একদল, আর আসেনি বহুদল। এই বহুদল এখন ধীরে ধীরে আর একদল হচ্ছে। মাঝার নাকি তোর সাথে কথা বলতে চায়। কথা নেই আমার কোনো, ওই শালা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছিল, এখন হাত মেলাতে চাইবেই। না মেলালে আবার নতুন ফোন দিয়ে আটবে আমাকে বাজ দেবার। রাস্তায় কাজ থেমে আছে, কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের তো অলিফলি বেঁধে গেছে। রাস্তায় কি বাল হয়েছে? কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের সম্মেলনে নতুন বিল্ডিং মঞ্জুর করা হলো। ভরে না জনগণের? এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয়? কয়েকটাকে বোম মেরে উড়িয়ে দিতে গেলে তবে হয়তো মনের সুখের থাকার চিন্তা হতো জনগণের। আর কেউ কথা বলল না। শান্ত হামজার এই কথাগুলোই আগুনের মতো গরম। সহজে না রাগা মানুষটার সামান্য একটু চেতে যাওয়ায় অনেক। রিমি বেরিয়ে গেল ধীর পায়ে। জয় চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুজেছিল। অন্তু গরম পানি নিয়ে গিয়ে ঢুকলো। হামজা বলল, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক দিয়েছে, সময় মতো খাওয়াবে। অন্তু কাগজ এগিয়ে দিয়ে দাঁড়ালো। জয় চোখ খুলে তাকায়। আটাশাটো জামা যদিও পরেনি অন্তু, তবুও শরীর মাপা হয়ে গেল ওর চোখ দিয়ে। অভিজ্ঞ চোখ দুটোর একটু অসুবিধা হলেও নারীর শরীরের ভাঁজগুলো কাপড়ের ওপর দিয়ে পরিমাপ করে নিতে, তাতেই নিঃশ্বাস ভারী হলো তার। এদিকে ওদিকে তাকালো বারবার। অন্তু ওনাটা শরীরের আঁচড়ের মতো করে নিয়ে মাথায় দিয়েছে। আগের চেয়ে যেন ভিন্ন লাগছে দেখতে। এটাই বোধ হয় বিয়ের জাদু। হাতে গায়ে কোনো ধরনের অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছিল। জয়ের বুক ওঠানামা করে, রক্তের তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠল এক মুহূর্তে। রাজবাড়ি গলায় বলল, মামা বাইরে যাও রুম থেকে। সকালে একে একে বেরিয়ে যায়। হামজা গম্ভীর হয়ে বলল, ডাক্তার তোকে উত্তেজিত হয়ে যেতে নিষেধ করেছে, নতুন রক্ত দেওয়া হয়েছে শরীরে। জয় গোয়ারার মতো বলল, তুমি বাইরে হও তো আগে। অন্তু ওষুধ খুলছিল। অস্তিত্বতে হাত পা অসাড় হয়ে আসে তার। ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যেতে, ওই সীমানা থেকেই বোধহয়। ঘৃণ ওই লোকটার সাথে এক ঘরে কি করে থাকবে তা ভাবার শক্তিটুকুও ভেতরে নেই। তার ওপরে বেলে আজ লোকটা খুব বিপজ্জনক। অন্তুর রক্ত জমাট ভেতে আসে যেন। জয় আদেশ করে, দরজা আটকে দিয়ে এসো। ভালোভাবে ওষুধগুলো খেলো আস্তে আস্তে। অন্তুর পা যেন চাকা হয়ে গেছে। একা একাই ছুটতে চাইছে। আড়স্য তার শরীরটা ভার হয়ে উঠেছিল, ঠিক যেমন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে ওঠে। হেলান দিয়ে বসে আছে জয়। শার্টের বোধ হয় নিচের দুটো বোতাম লাগানো, ওপরের খোলা বোতামের মাঝ দিয়ে পশমের ভরা বুক নজরে যেতে গা ঝিমঝিম করে ওঠে অন্তুর। আল্লাহকে ডেকে বলল। পানহা চেয়ে উঠল ভেতরটা, মিনতি করে উঠল যেন, মুক্তি চাই। জয় ঠোঁটের ফাঁক দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছিল। শরীর ঘেমেছে অল্প। অন্তু উঠে যেতে উদ্যত হতে বলল, পানি দাও, আর একটু পানি খাবো। ওষুধ আটকে আছে গলায়। অন্তু গ্লাস এগোতেই জয় থাবা দিয়ে খপ করে ধরে হাতের কবজি। অন্তুর হাতের শীতলতা ঝনঝনিয়ে গ্লাসটা পড়ে যেয়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে ওঠে অন্তুর শরীরটা। হাতটা মুদ্রায় জয়ের মুঠোর মাঝে। মুখটা শক্ত হয়ে ওঠে অন্তুর। তীক্ষ্ণ চোখে তাকায় জয়ের দিকে। জয় শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞাসা করে, হাত মুছাচ্ছ কেন ঘরওয়ালি? এতদিন একা শুতে খারাপ লেগেছিল? হ্যাঁ। চোখ দুটো হেসে উঠে জয়ের। সেই হাসি জয়ের। ভ্রুটা নাচানো নিজস্ব ভঙ্গিতে। একটানা অন্তুকে বিছানার ফেলে ব্যান্ডেজ চড়ানো হাতে ওনাটা টেনে হিচড়ে খুলে ফেলে। হাতের ক্ষততে বোধহয় টান লাগতে মুখ কুচকায়। মাথার ব্যান্ডেজের ওপর রক্তের তরল দেখা যায়। কারণটা বোঝা যায় না। প্রথমে একটা চুমুক ঠিক কণ্ঠনালীর ওপর খেয়ে মুখ তুলে আস্তে করে বলে, মোহরানা বাকি রইল, পরে শোধ করবো সেসব। সেই রাতে জয়কে থুখোর জঙ্গলি খাদকের মতো লেগেছিল। অন্তর চোখের আর্তনাদ, হাতের প্রতিরোধে জয় বোধহয় শক্তি পাচ্ছিল আরও। ধীরে ধীরে জয় যত উত্তাল হলো, ওর কপালের ব্যান্ডেজ তাজা রক্তের দাগ গাঢ় হচ্ছিল। অন্তু কান্না পাচ্ছিল। কত কিছু ভাবনা এসেছিল, কিন্তু সে কাঁদেনি।
অন্তুর জয়ের সামনে না, অন্তত জয়ের সামনে না। একদিন এসব কিছুরই আশঙ্কা জনগণের মনে প্রাণে বিশ্বাস করে কত কি করে ফেলেছে, এই পর্যায়ে এনে ফেলেছ কি। অথচ আজ আসলেই তেমন কিছু হচ্ছে। জয় নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিচ্ছে। তাও আবার দলিল আছে হালালের, কিন্তু কেউ আজ ধরতে আসছে না, বদনাম রটাতে আসছে না। আচ্ছা, আজ বাংলাদেশের আজ বলাৎকার হচ্ছে নাকি? অন্তুর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া হচ্ছে না। ও, আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে। জয় শুয়ে পড়ার পর অন্তুর বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার শরীরে তখন জয়ের বিশাল চাদরটা জড়ানো। এই বারান্দার দিয়ে বাঁয়ে তাকালে বাড়ির সামনে রাস্তা দেখা যায়, আর ডানে বাড়ির পেছনের পতিত জায়গা। বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল ওইভাবেই। আব্বুর কথা মনে পড়লে এখন আর কান্না পায় না, কলিজাটা চির ধরে, তবে ফাটফাট করে না। আজ ফাটলো। ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র লাগছিল। খুব গভীরভাবে লেগে আছে জয়ের ছোঁয়া গোটাটা শরীরে। দূরে কোথাও বাচ্চা কাঁদছে, কেউ কাঁদছে। বন্ধু চমকালো। এত রাতে আবার কে কাঁদছে? করুণ সেই স্বর। কোথা থেকে আসছে কান্নার আওয়াজটা? গাটা ছমছম করে ওঠে। ঘড়িতে তখন রাত 4টা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অন্তু। ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে, ঘরওয়ালি ভেতরে এসো। এত রাতে মেয়ে মানুষ বাইরে দাঁড়ানোর ঠিক না। অন্তুর জবাব নেই। অভিশাপ্ত ঘরের শুয়ে আছে জয় আমির। বাইরেটাই বরং আমার জন্য নিরাপদ। চোখ বুজে ঠোঁট এলিয়ে হাসে জয়। ভুল বলনি, তবে এটা আমার বিশেষত্ব। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন ইচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।